আসসালামু আলাইকুম। সত্যিই কি সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল অথবা সংস্কার করা দরকার? কতটা যৌক্তিক আন্দোলন? হ্যাঁ, আজকে এই টপিক নিয়ে কথা বলবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। শুরু করছি তাহলে। স্বাধীনতার পরে এ পর্যন্ত মোট 38টি বিসিএস পরীক্ষা হয়েছে এবং এর প্রতিটিতে প্রয়োগ হয়েছে কোটা মানে সংরক্ষিত আসন ব্যবস্থা। বর্তমানে বাংলাদেশে বিসিএস প্রার্থীর বাছাই নীতি হচ্ছে 100% মধ্যে 56% বরাদ্দ থাকে কোটা ভিত্তিক এবং 44% থাকে মেধা ভিত্তিক। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোটা ভিত্তিকের 56%-এর মধ্যে 30% বরাদ্দ আছে মুক্তিযোদ্ধার সন্তান এবং তার নাতি নাতনিদের জন্য, 10% আছে নারীদের জন্য, 10% আছে জেলার জন্য, 5% আছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য এবং 1% আছে প্রতিবন্ধীদের জন্য। উদাহরণ দিয়ে বললে, মনে করেন কোনো বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে 100 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে মোট 1000 জন লোক পরীক্ষা দিবে, উত্তীর্ণ হলো মনে করেন 100 জন। এখন মেধাক্রম অনুযায়ী নির্বাচন করা হলে এ তালিকায় 100 জনে থাকতো মেধাবীরাই, কিন্তু ওই যে কোটা 56% এবং 44% মেধা প্রয়োগ করতে হবে, তাই 100 জনের মধ্যে 44 জন আসবে মেধা থেকে আর বাকি 56 জন আসবে 5টি খাতের কোটা প্রয়োগ করে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 30 জন পাবে মুক্তিযোদ্ধা পরিবার থেকে, 10 জন থাকবে নারী থেকে, 10 জন থাকবে জেলা ভেদে, 10 জন থাকবে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে, 1 জন থাকবে প্রতিবন্ধী থেকে, মোট 56 জন। আর টোটাল 44 যোগ হলো 56 সমান হলো 100 জন। আশা করি কোটা কিভাবে প্রয়োগ হয়ে থাকে বুঝতে পেরেছেন। রিসেন্টলি এই কোটা আইন বাতিল বা সংস্কার করার জন্য ছাত্রছাত্রী আন্দোলন করতেছে, প্রায় 10 থেকে 15 দিন হয়ে গেছে তা আন্দোলন করতেছে। এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো। কথা বলার আগে আসেন কয়েকটি ক্লিপ শুনে নিই, ছাত্রছাত্রী, সাধারণ জনগণ এবং বিশেষজ্ঞরা কি বলে। প্রথমে ছাত্রছাত্রীরা কি বলে শুনে নিই। আমি মুক্তিযোদ্ধার নাতি, আমি সেই হিসেবে চাচ্ছি আমার মুক্তিযোদ্ধা পরিবার তারা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে, 24 সালে এখন বৈষম্য পাচ্ছি। আমরা চাচ্ছি আমি মুক্তিযোদ্ধা পরিবার সন্তান হিসেবে চাই এই বৈষম্য বিলুপ্ত হোক, এই বৈষম্য এটা মুক্তিযোদ্ধার সম্মানার্থে আমি চাই বৈষম্যটা চাই। সুতরাং তাই এই ভাইদের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। আমি সেই তা তো অবশ্যই, কিন্তু আমি বৈষম্য চাই না, কারণ আমার মুক্তিযোদ্ধা যে আমার দাদা তারা এই বৈষম্যের জন্য যুদ্ধ করেনি, তারা যুদ্ধ করেছে সমতার জন্য। এই যে মেধাবীরা দিন রাত পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না, তাদের উপরে 56% কোটা চাপাই দিয়া শুধু প্রশাসন না রীতিমতো অন্যায় অত্যাচার করা হচ্ছে। আমরা আজকে রাজপথে এসেছি কেন? আমরা যদি বাঙালির ইতিহাস দেখতে পাই 47, 52, 69, 66 এবং 71 সমাজ কিন্তু বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই 24 সালে আমি বলতে চাই আবারও দাঁড়িয়েছে। এবং উপলব্ধি বলতে যখন আমরা দেখছি মেধাবীদের প্রতি অন্যায়, একটি 100টা সিটের 56টা রিজার্ভ রাখা হচ্ছে, তখন আসলে মেধাবী এবং প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণীর চাকরিতে আসলে বৈষম্য দেখা যাচ্ছে। আমরা তার বিপক্ষে দাঁড়িয়েছি। আমরা আমাদের অধিকার চাই, আমরা মেধার মূল্যায়ন চাই, আমরা পরীক্ষা দিয়ে সমানভাবে অধিকার চাই। এটা একেবারে সম্পূর্ণ বাতিল হওয়ার দরকার নেই। যেমন প্রতিবন্ধী সহ আরো কিছু লোক আছে যারা পিছিয়ে পড়া গোষ্ঠী, তাদেরকে এগিয়ে আনার জন্যই মূলত এই কোটাটা। তো আমরাও চাচ্ছি না যে একেবারে বাতিল হয়ে যাক, অল্প পরিমাণে থাক, যাতে যারা অনগ্রসর তারা এগিয়ে আসতে পারে। তার মানে এটা না যে এত পরিমাণ কোটা থাকবে যে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তারা তাদের যে ন্যায্য অধিকারটা আছে সেটা না পাই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ রেলওয়েতে 25 জন নিয়োগ দিবে এমন একটি পোস্টের মধ্যে দেখা গিয়েছে 18 জনকে নিয়োগ পোষ্য কোটা থেকে, যেখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে মুক্তিযুদ্ধ কোটা থেকে। এই সারা বাংলাদেশের 18 কোটি মানুষের শুধুমাত্র 3 জন মানুষ নিয়োগ পাবে সাধারণ হিসাবে, যোগ্য প্রার্থী হিসাবে। তো দেখুন কি পরিমাণ বৈষম্যটা এসেছে। আমি সংস্কার চাচ্ছি, আমি বাতিল চাচ্ছি না, কারণ কিছু কিছু ক্ষেত্রে কোটা রাখা অবশ্যই আবশ্যক হবে। তাই আমরা চাই যে 18 রায় পূর্ণকাল থাকুক, কোটাটা সংস্কার হোক। শুনলেন আপনারা শিক্ষার্থীরা কি বলতেছে। এবার শুনেন সাধারণ জনগণ মানে একজন রিক্সা চালক কি বলতেছে। আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায় তাহলে শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে। শুনলেন একজন রিক্সা চালকের কথা, শুনলেন একজন বাবা একজন রিক্সা চালকের কথা। এখন একজন বিশেষজ্ঞের কথা শুনুন, সে কি বলতেছে। 2024 সালে কোটা নিয়ে যখন কথা হচ্ছে, মনে রাখবেন এটার বেনিফিশিয়ারি কারা। এটার ডিরেক্ট বেনিফিশিয়ারি হলো নাতিপুতিদের জন্য মূলত টার্গেট করে এই কথাটা বলা হচ্ছে। কারণ মুক্তিযুদ্ধ যখন হয় সেই টাইমে আমি যদি ধরি একজন মুক্তিযোদ্ধার ন্যূনতম বয়স 12, 15 এইরকম যদি ছিল, তাদের বয়সে এখন 70-এর কোটা। তো তাদের যারা সন্তান তারা কিন্তু অটোমেটিক কোটা পেয়ে গেছে।
তো এই মুহূর্তে যাদেরকে আসলে টার্গেট করা হচ্ছে তারা বেসিক্যালি নাতিপুতি। এই ব্যাপারটা কিন্তু অনেকে বুঝতে পারছে না। নাতিপুতির ব্যাপারটা কেমন, ধরুন একজন মুক্তিযোদ্ধার যদি 4টা সন্তান থাকে বা 3জন সন্তান থাকে, এই প্রত্যেকের ঘরে আরো 2-3 জন করে সন্তান আছে। একজন মুক্তিযোদ্ধার বিপরীতে তাহলে কোটা হয়ে যাচ্ছে 10 থেকে 15 জনের উপরে। এটা তো অন্যদের ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে। মানে আমার কথাটা হইলো যে তাদেরকে সম্মানিত করা হোক, তাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা ইস করা হোক, কিন্তু এই নাতিপুতিদের কোটা দিতে হবে, 30% কোটা রিজার্ভ রাখতে হবে। আমার কাছে মনে হয় এটা ঢালাও ভাবে আসলে আমাদের মহান মুক্তিযোদ্ধাদের প্রতিও একটা অবমাননাকর ব্যাপার। কারণ যারা দেশ স্বাধীন করেছিল, অবদা ছিল, যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল, তারা কি এই কোটা পাবে তাদের নাতিপুতি? এই উদ্দেশ্যে দেশকে স্বাধীন করেছিল? ভুয়া মুক্তিযোদ্ধা নাই। কারণ কি জানেন, এই যে তো হোলসেল প্যাকেজ পাওয়া যায়, মানে একটা সার্টিফিকেট দিয়ে তার 2 প্রজন্মের নাতিপুতি উভয় কুলের, মানে কুলের মেয়ের কুলে সবই সেটেল হয়ে যাচ্ছে। এটা কখনো হতে পারে যে 100, যদি আমি মূল ব্যাপারটা 100% ধরি, মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, তারপর প্রতিবন্ধী কোটা আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী কোটা আছে, মানে 56% চলে যায় কোটায় আর 44% মেধায়। এটা একটা দেশের কখনো যৌক্তিক কোনো সিস্টেম হইতে পারে। মানেও আসলে যারা দেখলাম যারা আন্দোলন করছে তাদেরও কিন্তু ভাষ্য এটা, তারা কি চায়, তারা সংস্কার চায়। মানে যৌক্তিক ভাবে সেটাকে সংস্কার করে এমন জায়গায় নিয়ে আসা হোক যাতে মেধার অবমূল্যায়ন না হয়। তবে যদি কোটার ভিত্তিতে এতজন যদি নিয়োগ পেয়ে যায়, এটা আসলে মেধাবীদের প্রতি অবমূল্যায়ন, অবিচার এবং দেশের জন্য এটা তো ভালো কিছু বয়ে আনে না। একজন মানুষ যোগ্য, সে ওই জায়গাতে যেতে পারছে না, আর একজন মানুষ কম যোগ্যতা নিয়ে সেই বড় চেয়ারে বসে পড়ছে, এটা তো দেশের সিস্টেম কোলাপস করছে। মানুষ যদি অ্যাসপিরেশন যদি না পায়, আপনারা সবাই মিডিয়ার বুকে এবং অনেকেই এটা বলার চেষ্টা করে ব্রেন ড্রেইন হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, এই দেশের প্রতি মমতা নাই, থাকবেটা কখন? আপনি যদি নিজের মূল্যায়নটাকে না খুঁজে পান, এবং এটা কিন্তু রুটি রুজির আন্দোলন, আপনার পেটের সাথে জড়িত সরাসরি। তো এই জায়গায় আপনি যখন অবমূল্যায়নের শিকার হবেন, তখন তো আপনার পেট বাঁচানোর জন্যই আপনার দেশের বাইরে চলে যাবে। তো তরুণদেরকে শুধু দোষ দেওয়া হয়, কিন্তু তো যাচ্ছে সেই সিস্টেমটার বলদ কোথায়, সেই সিস্টেমটা কিন্তু আইডেন্টিফাই অনেকে করতে চায় না। আমার কাছে মনে হয় এটাও কিন্তু একটা ব্রেন ড্রেইনের অন্যতম একটা কারণ। সবগুলো ক্লিপ দেখে কি বুঝলেন? যাই হোক, কোটা সংস্কারের সাথে আমি একমত, আশা করি আপনি একমত হবেন। কেননা এভাবে যদি মেধার অপব্যবহার হয়ে থাকে তাহলে তো হলো না। যদি মুক্তিযোদ্ধা পরিবার এবং সকলে বিশেষ ক্যাডার হয়ে যায় আর সুবিধা বঞ্চিত মেধাবী থাকা সত্ত্বেও তারা সেভাবে সুযোগ না পায়, সুযোগ সুবিধা না পায়, তাহলে এটা তার হলো না নাকি? এই কোটা সুবিধা ভুক্তভোগীরা পর্যাপ্ত মেধাবী না থাকা সত্ত্বেও অল্পতে যদি তারা মূল্যায়ন পেয়ে যায়, তাহলে এটা আমাদের দেশের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে সময় বেশি লাগবে না। কেননা ওই যে মেধার ব্যবহার হ্রাসের কারণে যে কোনো কর্মকাণ্ডে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত হবে। কারণ আমরা ছোট থেকে জেনে এসেছি, ক্লাস 5 থেকে জেনে এসেছি যে কোনো একটা কাজ যদি মেধাবী দিয়ে করানো হয়, সেটা 5 জনে যতক্ষণ সময় লাগবে, এবং সেই কাজটা যদি 10 জন করে অমেধাবী লোক, তাহলে দেখবেন তার থেকে আরো বেশি সময় লাগতেছে। কেননা মেধা দিয়ে কোনো কাজ করলে একাই 2 জনের কাজ করা যায় বা করা যাবে। অন্যদিকে এতে আমাদের দেশের মেধাবীদের সাথেও অন্য একটা কাজ করা হচ্ছে। একটা কথা জেনে রাখুন, ছাত্ররা যদি এবারে হেরে যায়, মানে এবারে আন্দোলনে তারা যদি ব্যর্থ হয়, তাদের আন্দোলন সফল করতে না পারে, তাহলে বাংলাদেশ আর কখনোই আলোর মুখ দেখতে পাবে না। এখন এই বিষয়ে আমার একটু মতামতটা শেয়ার করি। ছাত্রদের আন্দোলনের সাথে আমি সহমত পোষণ করে একটাই কথা বলবো, যে দ্রুত কোটা আইন সংস্করণ করা হোক। আর হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে মুক্তিযোদ্ধাদের জন্য একটু বেশি অগ্রাধিকার দেওয়া উচিত, তবে এতটা বেশি না যেন বৈষম্য তৈরি না হয়ে যায়। কেননা তারা এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধটা করেছে। আর হ্যাঁ, মুক্তিযোদ্ধা কোটা সর্বোচ্চ সন্তান পর্যন্ত বহাল থাকতে হবে, নাতি পর্যন্ত যাওয়ার দরকার নাই বা যাওয়া উচিত না, সন্তান পর্যন্ত বহাল থাকতে হবে। আর বাকি যে কোটাগুলো আছে ওগুলো হার কমিয়ে আনা হোক। উদাহরণস্বরূপ বললে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, মোট 100% থেকে 64% হোক মেধা ক্রমে, আর বাকি 36% হোক কোটা প্রয়োগে, সম্ভব হলে আর কম। যাই হোক, যথাক্রমে একটু বলি, 18% মুক্তিযোদ্ধা সর্বোচ্চ সন্তান পর্যন্ত, 7% নারী, 7% জেলা ভেদে, 3% ক্ষুদ্র নৃগোষ্ঠী, 1% প্রতিবন্ধী, এই মোট 36%। কমেন্টে অবশ্যই আপনার নিজ মতামত জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।